হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন আমরা ভেক্টরের দুটো পার্ট আপলোড করেছিলাম, যেখানে 1 থেকে 33 নম্বর কোয়েশ্চেন্স অব্দি আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা 34 নম্বর কোয়েশ্চেন্স থেকে বাকি যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোমাদের সলিউশন হিন্টস প্রোভাইড করা নেই, সেই কোয়েশ্চেন্সগুলো অব্দি আমরা ডিল করবো। কিছু কোয়েশ্চেন্সে দেখলাম সলিউশন প্রোভাইড করা আছে, তো ওগুলো আমি আর ফার্দার ডিসকাস করবো না এই ভিডিওতে, কারণ এগুলো করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে এবং সেটা তোমাদের সময় সাপেক্ষও নেবে। আর ওগুলো করে যেহেতু দেওয়া আছে বইয়ে, আর মনে হয় না এক্সপ্লেন করা দরকার আছে। তো যেগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো 34 নাম্বার কোশ্চেন, আবার আগের মতো একটা অঙ্ক ছিল এরকম। কি বলেছে দেখো, a ক্রস b ইকুয়ালস টু √3 ইন্টু a ডট b হলে a প্লাস b এর মডিউলাস বার করতে বলেছে। সিম্পলি এটা বার করো যে a ক্রস b মানে আমরা কি জানি, a b সাইন থিটা, আর √3 a ডট b মানে আমরা কি জানি, √3 a b cos থিটা। ঠিক, और এখান থেকে আমরা বলতে পারি দেখো a b কাটা পড়ে গেল, और বলতে পারি দেখো সাইন থিটা বাই এদিকে cos থিটাটা চলে এলো, তার মানে সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত এলো, √3। और আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু √3। और নেক্সট লাইন আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু tan 60 ডিগ্রির ভ্যালু √3, और থিটা ইকুয়াল টু বলতে পারি 60 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টর, অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার যেটা বার করতে বলেছে যে a প্লাস b সেই ভেক্টরটার মডিউলাস কত। তাহলে a প্লাস b এর মডিউলাস ইকুয়ালস টু কত হয় না, √ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা আমরা জানি। এবার দেখো এটা জাস্ট বসাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তো সেম থাকলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos কত হবে, 60 ডিগ্রি। নেক্সট দেখো, তাহলে √ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর cos 60 ভ্যালু কত, হাফ। তাহলে হাফ দিয়ে দুইটা কাটা চলে গেল, তার মানে এলো যেটা সেটা হলো √ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। আচ্ছা, √ওভার মানেই তো এটা লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হোল টু দি পাওয়ার কত, হাফ। ঠিক, তাহলে এই অপশনটা দেখো কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো 35 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে একটা বস্তুর প্রাথমিক বেগ u, এটাকে ভেক্টর ফর্মে দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর ত্বরণ দেওয়া আছে সেটা হলো 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ। দিয়ে বলছে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তো এটা দেখো, আমরা যখন একমাত্রিক গতি পড়েছিলাম তখন আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে v ইজ ইকুয়াল টু কি হয়, u প্লাস at। এটা আমরা পড়েছিলাম যে যদি কোনো একটা বস্তু প্রাথমিক বেগ u নিয়ে এ ত্বরণ নিয়ে যদি t টাইম বরাবর চলে, তাহলে তার অন্তিম বেগ v ইকুয়ালস টু কি হয়, u প্লাস at। এখানে দেখো v মানে ভেলোসিটি ভেক্টর, u প্রাথমিক বেগ ভেক্টর, a আমার ত্বরণ, এটা একটা ভেক্টর আছে। তাহলে এইটা জাস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে v এর u এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, u সমান দেওয়া আছে আমার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা লিখে দাও। প্লাস a আমার কত দেওয়া আছে দেখো, 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ, ইনটু টাইম কত দেওয়া আছে দেখো 10 সেকেন্ড, তাহলে এটা 10। জাস্ট এইটা আবার ক্যালকুলেট করো। তাহলে এটা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এটা রইলো। এইটা দেখো 0.3 সাথে 10 এর কি হবে, গুণ হবে, কারণ এটা 10 কনস্ট্যান্ট একটা ব্যাপার, মানে স্কেলার রাশি, স্কেলার রাশিটা ভেক্টরের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 3i ক্যাপ প্লাস এই 0.4 এর সাথে যখন 10 যোগ করবে তখন এই গুণ করবে তখন 4j ক্যাপ হবে। এবার দেখো এগুলো যোগ করে দাও, 3i ক্যাপ প্লাস 3i ক্যাপ তার মানে হলো তোমার 6i ক্যাপ, 4j ক্যাপ প্লাস 4j ক্যাপ ইকুয়ালস টু হলো 8j ক্যাপ। তার মানে এই যে ভেলোসিটি, ঠিক আছে, v অন্তিম বেগটা আমি ভেক্টর ফর্মে পেয়ে গেলাম। এবারে এরা মান এককে চেয়েছে দেখো, তাহলে মান ইকুয়ালস টু কত হবে, √ওভার অফ 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। 6 এর স্কয়ার মানে হলো তোমার 36, আর 8 এর স্কয়ার মানে হলো 64। তাহলে 36 আর 64 যোগ করলে হলো তোমার 100, √ওভার 100 মানে 10 কি হবে, একক। 10 একক দেখো এবার কোথায় আছে, অপশন এ তে দেওয়া আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 36 নাম্বার কোশ্চেন। এই 36 নাম্বার কোশ্চেনের হিন্টসটা প্রবাবলি দেওয়া আছে বইয়ে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমি আর কিন্তু পড়াচ্ছি না, কোশ্চেনটা আমি একবার নিয়ে রেখে দিয়েছিলাম, বাট যেহেতু দেখলাম যে বইয়ে হিন্টস দেওয়া আছে, তো আমি এটার আর ডিসকাস করাচ্ছি না, বই থেকেই দেখে নিই। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। তো দেখো এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন নাম্বার 37 বলছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে এবং 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপিত
দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত? তাহলে প্রক্ষেপ সীমা অর্থাৎ রেঞ্জের ফর্মুলা কি? r ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, এটা হলো রেঞ্জের ফর্মুলা। প্রাস যারা পড়েছো তারা ডেফিনেটলি এই ফর্মুলাটা মুখস্থ রেখেছো। তাহলে এবার দেখো, একবার বলছো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়া হলো, একবার 45 ডিগ্রি প্লাস থিটা কোণে ছোড়া হলো, যে দু ক্ষেত্রে যে রেঞ্জ বা প্রসার বেরোবে তাদের অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি থিটা অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুড়ে দেখি কতটা রেঞ্জ আসছে। তাহলে দেখো তখন রেঞ্জ কত হবে, আমি বললাম r1 ইকুয়াল টু কত হবে, ইউ স্কয়ার সাইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 2 থিটা, তার মানে 2 ইনটু 45, তার মানে হয়ে গেল তোমার 90 মাইনাস থিটা মানে 2 থিটা। ঠিক আছে, বাই জি, এটা হলো। আচ্ছা, সাইন 90 মাইনাস 2 থিটা মানে কি হয়, cos 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 2 থিটা হবে। তাহলে ইউ স্কয়ার cos 2 থিটা বাই জি, এটা হলো রেঞ্জ 1। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি 45 ডিগ্রি প্লাস থিটা কোণে ছুটি, অর্থাৎ এই কোণটাতে ছুটি 45 ডিগ্রি প্লাস থিটা কোণে, তাহলে ওটা ভ্যালু কত আসবে? তো দেখো r2 ইজ ইকুয়াল টু কত হবে না, ইউ স্কয়ার সাইন 90 প্লাস 2 থিটা হয়ে যাবে, এটা 90 প্লাস 2 থিটা বাই তোমার জি। আচ্ছা, সাইন 90 প্লাস থিটা মানেও কিন্তু cos থিটা হয়, তাহলে এখানেও কত হয়ে যাবে, ইউ স্কয়ার cos 2 থিটা বাই জি। তাহলে দেখো এবার রেঞ্জ 1 আর রেঞ্জ 2, এটা হলো রেঞ্জ 1 আর এটা হলো রেঞ্জ 2, দু ক্ষেত্রের প্রসার, এই দুটো ভ্যালু কিন্তু সেম। তাহলে অনুপাতটা কি হয়ে যাবে, অর্থাৎ r1 বাই r2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 বাই 1 অর 1:1 হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্ন। তো দেখো কোশ্চেন নাম্বার 38 কি বলছে, বলছে একটা প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দুটি 2% বৃদ্ধি করলে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে, এটা বার করতে বলেছে। তার মানে প্রক্ষেপ দুটি অর্থাৎ ইউটা চেঞ্জ করেছে আর প্রক্ষেপ কোণের থিটার কোনো চেঞ্জ করছে না, সর্বোচ্চ উচ্চতা কত বৃদ্ধি পাবে এটা জিজ্ঞেস করছে। তাহলে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি হয়, এইচ ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা বাই সরি ইউ স্কয়ার এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এটা হয় তোমার সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা দেখো দেখতে পাচ্ছি যে সাইন থিটাটার কোনো পরিবর্তন করেনি আর অভিকর্ষীয় ত্বরণ এটার তো কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি সিম্পলি এখান থেকে বলতে পারি যে আমার এই যে হাইট, ম্যাক্সিমাম হাইট, এই হাইটটা আমার ইউ স্কয়ারের সাথে ভ্যারি করছে সমানুপাতে। তাহলে এবারে এরা চেঞ্জ বার করতে বলেছে কি সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করতে পারি, কারণ আমি লিখতে পারি যে ডিএইচ বাই এইচ ইন্টু 100%, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে যে হাইটের শতকরা পরিবর্তন কত। তাহলে ইউ স্কয়ারের ডেরিভেটিভ কত হবে, 2u হয়ে যাবে ইউ স্কয়ারের ডেরিভেটিভ, যেমন আমরা এটা করতাম এক্স স্কয়ারে যখন ddx করতাম। ঠিক আছে, তখন কি হতো 2x হয়ে যেত, বা dt যদি করতে দেওয়া থাকতো তাহলে প্রথমে 2x হতো, তারপরে একটা dx বাই dt এই টার্মসটা অ্যাড হতো। তাহলে এখানেও আমরা করব কি ইউ স্কয়ারের ডেরিভেটিভ করছি, তাহলে 2u ইনটু কি হবে du বাই u ইনটু 100%, এটা আমাকে বার করতে হবে। এইবার দেখো প্রক্ষেপ দুটি বলছে 2% বৃদ্ধি করেছে, তার মানে এই যে du বাই u ইনটু 100%, এই গোটা জিনিসটার ভ্যালু কত দেওয়া আছে, গোটা জিনিসটার বদলে আমরা এখন কত লিখতে পারবো, এই গোটা জিনিসটাকে আমি মুছে লিখতে পারবো কত, এইটাই ইকুয়াল টু 2% বলা আছে। তাহলে আমি এইটার জায়গাতে 2% লিখতে পারি। ঠিক আছে, তাহলে যেই তুমি 2% এটা লিখে দেবে সেইটা কত হয়ে যাবে, দেখো 2 ইনটু ছিল ডেরিভেটিভ ফর্ম, তাহলে 2 ইনটু 2%, দ্যাট ইজ অ্যান্সার কত হয়ে যাবে 4%। 4% হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, বলছে যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমা তার স্কয়ার ইকুয়াল টু কি হয় 48 ইনটু সর্বোচ্চ উচ্চতা তার স্কয়ার হয়, তাহলে বলছে প্রাসটির প্রক্ষেপ কোণ কত হবে। তাহলে প্রক্ষেপ সীমা মানে কত, রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জের ফর্মুলা কি ইউ স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা বাই জি, এটা হলো রেঞ্জের ফর্মুলা। আর সর্বোচ্চ উচ্চতা হাইটের ফর্মুলা কি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই তোমার নিচে হয় 2g। ঠিক আছে, এগুলো অলরেডি আমরা এখনই অ্যাপ্লাই করে এলাম। তাহলে রেঞ্জটাকে আমি এরকমও লিখতে পারি যে ইউ স্কয়ার সাইন স্কয়ার 2 থিটার জায়গায় আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই জি, কারণ sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা হয়। আর এইচটাকে এরকম আকারে লিখে দাও ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g।
এইগুলো লিখে এবার অঙ্কটা করার চেষ্টা করো। এবার দেখো অঙ্কটা কি বলেছে। তাহলে প্রক্ষেপ সীমার রেঞ্জ এইটা, ঠিক আছে, এই বাঁ দিকের আটটা মুছে দাও, এইটাই রেখে দাও। এটার আবার স্কোয়ার করতে বলেছে, তাহলে এটা যদি স্কোয়ার করো তাহলে ইউ স্কোয়ারটা কত হয়ে যাবে, ইউ টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2টা হয়ে যাবে 4, সাইন স্কোয়ার থিটাটা হয়ে যাবে তোমার সাইন টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটাটা হয়ে যাবে তোমার কস টু দি পাওয়ার 4 থিটা, জিটা হয়ে যাবে তোমার জি স্কোয়ার। এটুকু কারেক্ট। আর এখানে করা আছে কি, ইকুয়ালস টু চিহ্ন দিয়ে দিলাম, 48 ইন্টু করা আছে, এইচটা মুছে দাও, ঠিক, 48 ইন্টু এইচ এরও স্কোয়ার করা আছে, তার মানে ইউ টু দি পাওয়ার স্কোয়ারটা হয়ে যাবে ইউ টু দি পাওয়ার 4, সাইন স্কোয়ার থিটাটা হয়ে যাবে তোমার সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর 2gটা হয়ে যাবে তোমার 4g স্কোয়ার। বাস এইবার ক্যালকুলেট করো। দেখো জি স্কোয়ার কাটা পড়ে গেল, 4 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে এটা হয়ে গেল 12, ইউ টু দি পাওয়ার 4 কাটা পড়ে গেল, আর সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখান থেকে সাইন টু দি পাওয়ার 4 থিটা কাটা পড়ে গেল, সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা, সব যদি কাটা পড়েই যায় তাহলে তো কিছু বাকি থাকছে না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সর্বোচ্চ উচ্চতা, তাহলে এখান থেকে যেটা পড়ে থাকছে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু আসছে তোমার 3, আর আমরা যদি বলি cos স্কয়ার থিটা, এটা আসছে √3, 4 3 12, cos স্কয়ার থিটা ইকুয়াল টু √3। এবার এখান থেকে আই হোপ আমি কিছু ভুল করিনি, ঠিক আছে, একবার তোমরা চেক করে নাও। আচ্ছা, তো প্রবলেম যেটা ছিল সেটা হলো আমি ফর্মুলাটা লিখতে ভুল করেছিলাম, ঠিক আছে, এটা sin স্কয়ার থিটা হয় না, এটা sin 2 থিটা হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা ভুল হয়েছিল, ইউ স্কয়ার sin 2 থিটা, ইউ স্কয়ার sin 2 থিটা যদি হয় তার স্কয়ার যদি করব এটা sin স্কয়ার থিটা হবে আর এটা cos স্কয়ার থিটা হবে, ঠিক আছে। বাস এইগুলো সব সেম থাকবে, তাহলে 4 দিয়ে এটা কাটলে পরে হবে তোমার 3, আর এখানে cos স্কয়ার থিটা, এখানে আছে sin টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এই sin স্কয়ার থিটাটা এখানে হয়ে যাবে তোমার sin স্কয়ার থিটা হয়ে যাবে, ঠিক। আর এদিকে 3 রইলো, তাহলে এইখান থেকে বেসিক্যালি যেটা আসবে, আমি আরেকবার লিখে দিচ্ছি, দাঁড়াও এই গোটা জিনিসটাকে মুছে দিচ্ছি। ফর্মুলা গুলো মনে থাকে না তো, এই জন্যই মুশকিল। আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইউ টু দি পাওয়ার 4 সাইন 2 থিটাকে আমরা লিখছি 2 সাইন থিটা কস থিটা তার স্কোয়ার, তার মানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই নিচে হয়ে গেল আমার জি স্কোয়ার, ইকুয়াল টু লিখছি 48 ইন্টু এইচ স্কোয়ার মানে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটাটা আর স্কোয়ার হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর 2g স্কোয়ার হয়ে যাবে 4g স্কোয়ার, কারেক্ট। এবার ক্যালকুলেশন করো, জি স্কোয়ার কাটা চলে গেল, 4 দিয়ে এটা কাটলে হলো তোমার 12, ইউ টু দি পাওয়ার 4 কাটা চলে গেল, 4 দিয়ে এটা কাটলে হলো 3, সাইন স্কোয়ার থিটা দিয়ে এটা কেটে দিলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা পড়ে রইল। তাহলে অর আমরা বলতে পারি যে 1/3 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, কারণ এদিকে কস স্কোয়ার থিটাটা ভাগ হয়ে গেল। অর আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, এটা কত ভ্যালু, 1/√3, মোস্ট প্রবাবলি 30 ডিগ্রি ভ্যালু, tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তাহলে অপশন ডি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা চলে যাবো নেক্সট প্রশ্ন। তো দেখো কোশ্চেন নাম্বার 40 কি বলেছে, বলছে এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণ 0, এ ভেক্টর এবং a প্লাস বি এর এদের স্কেলার গুণন কত হবে। তাহলে ভেক্টর দুটির ভেক্টর গুণন 0, তার মানে কি a ক্রস বি এইটা ইকুয়ালস টু দেওয়া আছে 0, ঠিক আছে, তাহলে ডট ক্রস প্রোডাক্টটা 0 দেওয়া আছে, ক্রস প্রোডাক্ট 0 মানে কি হয় না এ বি sin থিটা ইকুয়াল টু 0। এবার দেখো কোনো ভেক্টরের মডুলাস তো 0 হবে না, বিও 0 হবে না, তার মানে a আর b ভেক্টরের মডুলাস 0 হবে না, তাহলে ডেফিনেটলি sin থিটা ইকুয়ালস টু কি হবে 0। তাহলে sin থিটা কখন 0 হয় না, থিটা যখন 0 ডিগ্রি হয়, অর্থাৎ a আর b এর মধ্যবর্তী কোণ কত 0, অর্থাৎ আমরা বলতে পারি যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর কি সমান্তরাল, ঠিক আছে, a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল, এটা হলো সমান্তরালের চিহ্ন, প্যারালাল বলা হয়। তাহলে বলেছে a ভেক্টর এবং a প্লাস b ভেক্টরে এদের স্কেলার গুণফলটা কত, তার মানে আমাকে বার করতে দিয়েছে a ভেক্টর ডট a প্লাস b ভেক্টর, তাহলে এটা কি হবে, প্রথমে a ভেক্টরটার a এর সাথে গুণ হবে, তাহলে এটা কত হবে a ডট a ভেক্টর প্লাস a ডট b ভেক্টর। এবারে দেখো a ভেক্টরের সাথে a ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে a স্কয়ার, সিম্পল, কারণ a cos 0 প্লাস a b, এটা কত হবে a b cos 0 হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এটা কত হচ্ছে a স্কয়ার প্লাস ab cos 0 এর মান কত 1, তাহলে এটা 1 লিখলাম। তাহলে দেখো a স্কয়ার প্লাস ab হয়ে গেল এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো 41 নাম্বার কোশ্চেন, আমি এই জায়গাটা রিমুভ করে দিচ্ছি, এখানেই সলিউশনটা করে দেবো। ওকে, তো দেখো 41 নাম্বার কোশ্চেন কি বলছে যে a ডট b ইজ ইকুয়াল টু 0 বলেছে এবং a ডট c ইকুয়ালস টু 0 বলেছে। তাহলে দেখো ডট প্রোডাক্ট বলেছে 0, তো ডট প্রোডাক্ট কখন হয় না a এবং b যদি ডট প্রোডাক্ট করলে 0 আসে, তার মানে কি ab cos থিটা ইকুয়ালস টু 0, অর থিটা আমরা বলতে পারি যে 90 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর যখন পরস্পরের কি হয় পারপেন্ডিকুলার হয়, a ভেক্টর যদি এদিকে থাকে b ভেক্টর যদি এদিকে থাকে, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের ডট প্রোডাক্টটা কি হয় 0। ইন দ্য সিমিলার ওয়ে, তার মানে আমি এখানে বলতে পারি যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পরের কি পারপেন্ডিকুলার। ইন দ্য সিমিলার ওয়ে a ভেক্টর এবং c ভেক্টরও পরস্পর কি হবে পারপেন্ডিকুলার, কারণ এদেরও ডট প্রোডাক্ট 0 বলা আছে। তাহলে এবারে বলছে যে তবে a ভেক্টরের সমান্তরাল কত হবে, এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে তিনটে ভেক্টর দেওয়া আছে, যেখানে কি বলে দেওয়া আছে যে a ভেক্টর c ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, আবার a ভেক্টর b ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। তার মানে আমরা বলতে পারি যে b আর c ভেক্টরের পরস্পর কি হবে পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা দেখো ছবির আকারে যদি আমরা দেখে নিই একটু বুঝে নেব, তাহলে a ভেক্টর b ভেক্টর আর c ভেক্টর, তাহলে দেখো বলেছে কি a ভেক্টর এবং b ভেক্টর পারপেন্ডিকুলার, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা বলা আছে। আবার দেখো বি এ ভেক্টর এবং সি ভেক্টরের পরস্পর 90 ডিগ্রি বলা আছে, তাহলে ডেফিনেটলি কি হবে বি আর সি ভেক্টরের 90 ডিগ্রি হবে, যেমন আমাদের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ পরস্পরের সাথে 90 ডিগ্রি হয় সেটা সেরকম। এবারে বলেছে দেখো এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর কে হবে, তাহলে এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে এই বরাবর, তাহলে এই বরাবর আমি ডিরেকশন পাবো কি করে না, দেখো যদি আমি বি ক্রস সি করি ঘূর্ণন, ঠিক আছে, বি ক্রস সি যদি আমি করে থাকি তাহলে কিন্তু আমি আই বরাবর দিকটা পেয়ে যাবো, অর্থাৎ এ ক্যাপ বরাবর দিকটা পেয়ে যাবো, ঠিক আছে। বি ক্রস সি করলে এ ক্যাপ বরাবর দিক পেয়ে যাবো, তার মানে বি ক্রস সি ভেক্টরটা হয়ে যায়, যেমন আই ক্রস জে করলে কে ক্যাপ বরাবর দিক পাওয়া যায়, ইন দ্য সিমিলার ওয়ে তাহলে বি ক্রস সিটা হবে এ ভেক্টরের ডিরেকশনে, ঠিক আছে, এ ভেক্টরের দিকে হবে, অর্থাৎ বি ক্রস সি করলে এখানে আমরা এ ক্যাপ পাবো। তাহলে এটাই বলছি যে এ ভেক্টরের সমান্তরাল কোন ভেক্টরটা হবে, সমান্তরাল অবভিয়াসলি বি ক্রস সি ভেক্টরটা হবে। ওকে, যেমন দেখো আই ক্যাপ জে ক্যাপের কে ক্যাপের ক্ষেত্রে এরকম হতো যে এদিকে থাকতো আই, এদিকে থাকতো জে, এদিকে থাকতো কে, যদি আমরা আই ক্রস জে করতাম তাহলে কে ক্যাপ বরাবর কিন্তু ওই ভেক্টরটা পাওয়া যেত, ঠিক এইরকম ধরনের কনসেপ্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। তো আমাদের আজকের ভিডিওর শেষ কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। কি বলছে, যখন বায়ুর গতিবেগ 0 তখন ভি সেন্টিমিটার প্রতি সেকেন্ড গতিবেগে বৃষ্টির ধারা খাড়াভাবে নিম্নমুখী পড়ছে। বৃষ্টির ভিতর রাখা একটা পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে। যখন ভি এর অবিলম্বে ডাব্লিউ সেমি পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে তখন ওই পাত্রে জল সঞ্চয়ের হার কত হবে জিজ্ঞেস করছে। ঠিক, এবার দেখো যখন বায়ুর গতিবেগ 0, তার মানে সিম্পলি এটা জিনিস ভাবো, এটা হলো তোমার মেঘ, ঠিক আছে, এটাকে মেঘ ধরো, ভালোর জন্য এটাকে স্কাই কালারেরই দিয়ে দাও, এটা হলো মেঘ, এখান থেকে আমার বৃষ্টিপাত পড়ছে, ঠিক আছে, তাহলে এটাকে আমি বলে দিচ্ছি ভি অফ রেইন, ঠিক আছে। যখন বৃষ্টি পড়ছে, যখন বায়ু প্রবাহিত হয়নি, তখন এটা বলে দিয়েছে দেখো ভি রেন বলে দিয়েছে ভি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এবার এখানে ধরো বৃষ্টি এরকম এরকম করে পড়তেই থাকছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। এবার এটাকে বলেছে যে বৃষ্টির ভেতরে রাখা একটা পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে, তার মানে এইখানে কোথাও একটা পাত্র আছে, ভালো করে দেখো, এইখানে ধরো একটা বালতি টালতি কিছু রাখা আছে, ঠিক আছে, এখানে কোনো একটা বালতি রাখা আছে। এবারে বালতিতে কিন্তু জলটা জমা হচ্ছে, তাহলে বালতিতে যে জল জমা হচ্ছে তার রেট কত হবে এটা তোমাদেরকে জানতে হবে। বালতিতে যে জল জমা হওয়া রেট হবে এই বালতির যে উপরিতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা যদি গোলাকার হয় তাহলে উপরিতলের যে ক্ষেত্রফল, যেটাকে আমি যদি ধরি এ, তাহলে এই এ ক্ষেত্রফলের সাথে যে ভি ভেলোসিটি নিয়ে পড়ছে এই দুটোর গুণফলটা হবে তোমার জল জমা হওয়ার হার, এটা জেনে রাখো। তাহলে এই পাত্রের ক্ষেত্রফল ইনটু জল জমা হওয়ার হার, এইটা হলো আমার এই যে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে, এটাই হলো নির্দিষ্ট হার বা রেটটা, ঠিক আছে। এইবারে পরবর্তী ক্ষেত্রে এটা হলো কন্ডিশন নাম্বার 1,
পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, মেঘ আবার একই থাকছে, ঠিক আছে, বাট হঠাৎ করে এখানে কি হচ্ছে, বায়ু প্রবাহ তৈরি হয়েছে। বায়ু প্রবাহটা কোন দিকে, না বৃষ্টি যেদিকে পড়ছিল এইদিকে যদি আমার ভি অফ রেনের ডিরেকশন ছিল, বৃষ্টির সাথে বলেছে দেখো অভিলম্ব হবে ডাব্লিউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, এইদিকে ধরো ডাব্লিউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে যদি এরকম করে বাতাস প্রবাহিত হতে থাকে তাহলে ডেফিনেটলি বৃষ্টিটা আর সোজাসুজি উপর দিক থেকে নিচের দিকে এরকম করে পড়বে না, তাহলে ডেফিনেটলি ওটা একটু এই দিকে হিলে পড়বে, কারণ এদের লব্ধি বরাবর পড়বে, ঠিক আছে, ডাব্লিউ আর ভি আর এর লব্ধি বরাবর পড়বে, এটা আমরা জানি। তাহলে এই লব্ধি বরাবর যদি পড়তে থাকে তো সেইটাকে আমরা তখন ভি অফ রেনের যে পড়ার ভেলোসিটি সেটাকে ভি আর ড্যাশ বলে দিচ্ছি, ঠিক আছে। এই ভি আর ড্যাশটা কত হবে, না এই কোণটা যদি আমি মনে মনে ধরে নিই যে এটা থিটা, তাহলে ভি আর ড্যাশ হয়ে যাবে ভি আর কস থিটা, কারণ ভি আর এর এই বরাবর উপাংশ কত হয়ে যাবে, ভি আর কস থিটা। তাহলে ভি আর কস থিটা ভেলোসিটি নিয়ে সে পড়বে। তাহলে এবার যখন আমি বালতিটা এখানে আবার এরকম করে আমার বালতিটা রাখা ছিল, ঠিক আছে, আবার যদি আমি বালতিটাকে এইখানে এনে রাখি, তাহলে এই বালতিটার উপর কি বৃষ্টিটা আর কিন্তু লম্বা লম্বি সোজাসুজি কিন্তু পড়বে না। তখন বৃষ্টিটা এখানে যদি বালতিটা রাখবো তখন কিরকম ভাবে পড়বে, দেখো এখানে যদি বালতিটা থাকে, এখানে যদি বালতিটা থাকে, ভালো করে অঙ্কটা বোঝো, তাহলে বালতিটা থাকলে কিন্তু এইরকম করে কিন্তু পড়বে বৃষ্টিটা, ঠিক আছে। তাহলে এরকম করে যখন বৃষ্টিটা পড়বে আমার তো বালতির যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের উপর অভিলম্ব ভাবে পড়ছে না, রেট যখন বার করতে হয় তখন পারপেন্ডিকুলার ডিরেকশনে বার করতে হয়। তার মানে আমার এই যে বালতির ডিরেকশনটা আছে এই বালতির ডিরেকশনটাকেও আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ বালতির তলটা যদি, বা তল মানে এখানে বেসিক্যালি ক্ষেত্রফল ভেক্টর, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের ডিরেকশন কোনটা হয়, না ক্ষেত্রফলে এই তলটাকে বলা হয় ক্ষেত্র ভেক্টর। এই ক্ষেত্র ভেক্টরটাকেও কিন্তু আমাকে একটু হিলিয়ে নিতে হবে। এই হেলানো পোর্শনটাকেও, এই কোণটাকেও যদি তুমি থিটা ধরো, ঠিক আছে, এই কোণটাকেও যদি তুমি থিটা ধরো, এইখানটাকেও যদি তুমি থিটা ধরো, এই ছোট্ট কোণটা এটাকেও যদি থিটা ধরো, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আগে অরিজিনাল এরিয়া ভেক্টরটা এই বরাবর ছিল, বাট এখন সেটা চেঞ্জ হয়ে পড়ে এই বরাবর টিল্ট হয়ে গেছে। তাহলে এইখানটা যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে এখানে আমরা বলতে পারি এটা ছিল অরিজিনাল এ, আর এটা হলো এখনকার এ ড্যাশ। তাহলে আমরা বলতে পারি, উপরে লিখে দিচ্ছি, এইখানে লিখে দিচ্ছি, যে আমরা বলতে পারবো দেখো cos থিটা ইকুয়াল টু কি হয়, ভূমি বাই অতিভুজ, ঠিক। তাহলে ভূমি মানে কত আছে, এ বাই এ ড্যাশ, এটা বলতে পারি। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু আমি বলতে পারি যে এ বাই cos থিটা। তাহলে এখন যে ক্ষেত্রফল, অর্থাৎ যে তলটাতে জলটা পড়ছে পারপেন্ডিকুলারলি লম্ব হবে, কারণ এই জলটা এবার এইরকম করে এসে এসে পড়ছে, তাহলে এইরকম করে এসে এসে পড়লে কিন্তু এই তলটার উপর কি হবে, লম্ব হবে পড়বে। তাহলে ওইটা কত, এ বাই cos থিটা। এইবার দেখো এই ভি আর cos থিটা এটা হলো আমার জলের ভেলোসিটি, আর যে ক্ষেত্রফলটাতে পড়ছে সেটা হলো এ বাই cos থিটা। এই দুটো গুণফলটা করে দেখে নাও, এইখানে করে দিই, দেখো কত হচ্ছে। তাহলে এইটা হয়ে যাবে কি আলটিমেটলি, না এটা হয়ে যাবে আমার ভি আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, ঠিক। তাহলে দেখো ভি আর ড্যাশ ইন্টু এ ড্যাশ আমরা করে দেখে নিই একটু চট করে। তাহলে ভি আর ড্যাশ ইকুয়াল টু কত, দেখো ভি আর ড্যাশ দেওয়া আছে ভি আর cos থিটা, তাহলে ভি আর cos থিটা ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু কত, এ বাই cos থিটা। বাস, বুঝতে পেরে গেলে, দেখো cos থিটা কাটা পড়ে গেল, তাহলে সিম্পলি আবার ভি আর ইন্টু এই চলে এলো। তাহলে ভি আর ইন্টু এ মানে তো আগের ভেলোসিটিটাও ভি রেন ইন্টু এ ছিল, ভি মানে কি ভি রেনটাই ছিল, এটাই ছিল। তাহলে এ ইন্টু ভি আর ছিল আগে, এটা হলো এখনকার। তার মানে কি হচ্ছে, জলের হার, জল পড়ার হারটার কিন্তু কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হলো না, অর্থাৎ অপশন বি, অর্থাৎ একই থাকবে, এই অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এবং এটা দেওয়াও আছে। আশা করি সমস্ত কোশ্চেনগুলো বুঝতে পারলে। বাকি কোশ্চেনগুলো দেখবে তোমাদের বইয়ে 44 এর পর আরো অনেক কোশ্চেন দেওয়া আছে, 52টা কি 53টা কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনগুলোর কিন্তু হিন্টস এন্ড সলিউশন প্রোভাইড করে দেওয়া আছে তোমাদের বইয়ে। সো এই কোশ্চেনগুলো আমি আর ডিসকাস করছি না, 44 নাম্বার কোশ্চেন এবং যেগুলো দেওয়া ছিল না সেই কোশ্চেনগুলো সলিউশন আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু উপকার হয়েছে তাহলে ডেফিনেটলি তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর ভালো করে পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।